হ্যালো বন্ধুরা, শেখবাড়ির বংশের সাথে কি হয়েছিল? বাট 5 নিয়ে চলে আসলাম আবারও। টিভি চালা ফাঁক গলে ভোরের প্রথম আলো যখন গ্যারেজের স্যাঁতস্যাঁতে মেঝেতে এসে পড়ল, আমার ঘুমটা ভেঙে গেল। এ ঘুম ভাঙার সাথে আগের দিনের রাতে ঘুম ভাঙার কোনো মিল নেই। আজ কোনো তাড়া ছিল না, ছিল না কোনো অপমান, ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমার পাশে একটা পুরানো চাদর মুড়ি দিয়ে চাচা ঘুমাচ্ছেন। তার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে আমার ভেতরটা অজানা কৃতজ্ঞতায় ভরে উঠল। এই মানুষটা আমার কেউ নয়, অথচ কাল রাতে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। নিজের ভাগের রুটিটা আমাকে খাইয়েছেন, ঘুমানোর জন্য নিজের গায়ে চাদর এগিয়ে দিয়েছেন। গ্যারেজের ভেতর তখনও ভোরের সিদ্ধতা। কয়েকজন চালক কেবল মুখ ঘুম থেকে উঠে দিনের প্রস্তুতি নিচ্ছে। ঘাম পোড়া মোবিল আর ভেজা মাটির একটা মিশ্র গন্ধ আমার নাকে এসে লাগলো। এই গন্ধটা আমার পরিচিত জগতে ছিল না, কিন্তু এই আশ্চর্যজনকভাবে এটাই এখন আমার আশ্রয়। আমি উঠে বসলাম। ছেঁড়া শার্ট আর প্যান্টটা এখনো গায়ে। নিজের এই অবস্থা দিকে তাকে দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া আর কিছুই করা ছিল না। শেখ বাড়ির রাফিদের হাজার হাজার টাকার পোশাকের আলমারিটা কত দূরে এক স্বপ্ন। একটু পরে গফুর চাচা ঘুম ভাঙল। আমাকে বসে থাকতে দেখে তিনি মুখে সেই অমায়িক হাসিটা টেনে বললেন, উঠা পড়ছে সাহেব, ঘুম হয়েছিল তো? আমি মাথা নেড়ে সায় দিলাম। সাহেব ডাকটা এখন আমার কানে বাজে। এই একটা সম্বোধন আমার খসে পড়া আত্মবিশ্বাসকে আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করে যাচ্ছে। চাচা উঠে হাত মুখ ধুয়ে এলেন, তারপর আমার কাছে এসে একটু নিচু গলায় যেন কোনো গোপন কথা বলছেন এমনভাবে বললেন, সাহেব, একটা কথা ছিল। আজ দুপুরে এক জায়গায় আমার দাওয়াত আছে, আপনি আমার লগে যাইবেন? আমি অবাক হয়ে তাকালাম। দাওয়াত? এই শহরে চাচারা আবার কি আছে? তার চেয়েও বড় কথা, আমি এই পোশাকে, এই বিধ্বস্ত চেহারা নিয়ে কিভাবে কোনো দাওয়াতে যাই? আমি বললাম, চাচা, আমার কথা শেষ হওয়ার আগে তিনি আমার কাঁধে হাত রাখলেন, বললেন, বেশি চিন্তা কইরেন না, আমি সব ব্যবস্থা করে আছি, আপনি খালি না কইরেন না। ওই বাড়িতে গেলে অন্তত আজ দুপুরে পেট ভইরা দুইটা ভালো মন্দ খাইতে পারবেন। আমার লগে পোলাপান থাকলে এগুলো লইয়া যাইতাম। আপনি তো অহন আমার পোলার মতো, আমার মেহমান। তার গলার স্বরে এমন এক অধিকার আর আন্তরিকতা ছিল যে আমার না বলার শক্তি হারিয়ে গেল। কিন্তু কৌতূহল হচ্ছিল। জিজ্ঞেস করলাম, কার বাড়ি চাচা? গফুর চাচা একটা টুল এনে আমার সামনে বসলেন। তার চোখ দুটো যেন অতীতের কোনো গল্প বলতে গিয়ে চকচক করে উঠল। তিনি বলতে শুরু করলেন, মাসখানেক আগের কথা সাহেব। রাতের বেলা এক ভদ্রলোক আমার রিক্সা উঠছিল গুলশান থাইকা। দেখেই বোঝা যায় পয়সাওয়ালা মানুষ, কিন্তু কথাবার্তায় কোনো অহংকার নাই। তারে আমি বাসার সামনে নামাইয়া দিয়া চইলা আসি। রাতে গ্যারেজে ফিরা রিক্সার ভিতরে দেখি একটা মোটা কালো মানিব্যাগ। ফিনা তো আমার চক্ষু চড়ক গাছ। ভিতরে হাজার হাজার টাকার নোট, কার্ড, জরুরি কাগজ। শয়তানে আমার মাথায় চাপছিল সাহেব। ভাবছিলাম, এই টাকা পাইলে আমার 6 মাসের সংসার চলে যাব। গ্রামের বাড়িতে পোলাপান না খাইয়া আছে। চাচা থামলেন, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, কিন্তু পরে ভাবলাম, না, এই টাকা আমার না। পরের জিনিস দিয়া বড়লোক হইলে শান্তি পাবো না। আমার বাপে শিখাইছে কামাই কইরা খাইতে, চুরি কইরা না। সারা রাত ব্যাগটা বুকে জড়াইয়া রাখলাম। পরদিন সকালে ওই ঠিকানায় গিয়ে হাজির হইলাম। দারুণ তো আমার ঢুকতেই দিব না।
অনেকক্ষণ খাড়াইয়া থাকার পর সাহেব নিজেই গাড়ি নিয়ে বাইর হইতেছিল। আমারে দেখা জিগাইল, কি হয়, কি চাই? আমি ব্যাগটা বাইর কইরা তার হাতে দিলাম। গল্পটা শুনতে শুনতে আমি স্তব্ধ হয়ে গেছিলাম। এই যুগে এমন মানুষও আছে? চাচা বলে চললেন। সাহেব তো অবাক। উনি নাকি টেরি পান নাই যে ব্যাগটা হারাইছে। আমারে জড়াইয়া ধরলেন। খুশি হইয়া পকেট থেকে 5,000 টাকা আমার হাতে গুজিয়া দিতে চাইলেন। আমি হাত জোর কইরা কইলাম, স্যার আমি গরিব, এত টাকা দিয়ে কি করুন? ওই রাখুন, আমার যা ও রিক্সার ভাড়া তাই দিলেই হইব, এই টাকা আমার লাগবো না। সাহেব আমার মুখের দিকে অনেকক্ষণ চাইয়া রইলেন। তারপর টাকাটা পকেটে রাইখা কইলেন, গফুর মিয়া, তোমার সততা কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার বাড়িতে একদিন তোমার দাওয়াত না করতে পারবে না। তোমার পুরো পরিবার নিয়ে আসবা, আমার পরিবারের সাথে বসে একদিন ভাত খাবা। সেই সাহেবের বাড়িতে আজ দাওয়াত। আমার পরিবার তো গ্রামে, তাই আপনারে লইয়া যাইতে চাই। আপনি আমার পরিবারেরই মতো। গল্পটা শেষ করে চাচা আমার মুখের দিকে তাকালেন। আমার চোখ দুটো ঝপসা হয়ে এসেছে। এদিকে রিয়ার স্বার্থপরতা, যে ভালোবাসার নামে সবকিছু কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর অন্যদিকে এই প্রায় অজানা বৃদ্ধ মানুষটার সততা আর মহানুভবতা। পৃথিবীটা সত্যিই বড় অদ্ভুত জায়গা। আমার ভেতরকার শেখ বাড়ির অহংকারী সত্তাটা মরে গিয়েও যেন মরতে চাইছিল না। আমি কিভাবে যাব? কিন্তু পরক্ষণে মনে হলো, এই অহংকার আমাকে কি দিয়েছে? রাস্তাতে তো ফেলে রেখেছে। আমি মাথা নিচু করে বললাম, যাবো চাচা। চাচা খুশি হয়ে উঠলেন। গ্যারেজের এক কোনায় তার নিজের একটা টিনের টাক ছিল। সেটা খুলে তিনি একটা ভাঁজ করা লুঙ্গি, আমার একটা পুরনো কিন্তু পরিষ্কার শার্ট বের করে আমার হাতে দিলেন। বললেন, এইটা পইরা লন, সামান আছে, ভালো কইরা একটা গোসল দিয়ে আইহেন। চলেন আজ বাপ বেটায় একটু সাজুগুজু করি। অনেকদিন পর সাবান দিয়ে গোসল করলাম। পুরনো শার্টটা গায়ে দিতে মনে হলো যেন নতুন জীবন পেলাম। আভিজাত্যের খোলসটা ছেড়ে আমি যেন সত্যি একজন সাধারণ মানুষ হয়ে উঠছি। দুপুর নাগাদ আমরা দুজনে বেরিয়ে পড়লাম। গফুর চাচা তার নিজের রিক্সাটাই আমাকে তুললেন। প্যান্ডেলে পা রেখে তিনি যখন রিক্সা টানতে শুরু করলেন, আমার ভেতর কেমন করে উঠল। যে মানুষটা আমাকে সাহেব বলে ডাকছে, সে আমাকে বসে নিজে টেনে নিয়ে যাচ্ছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল, কিন্তু আমি জানতাম এটা তার কাজ, তার আত্মসম্মান। গ্যারেজের ঘি গলি বেরিয়ে রিক্সাটা যখন অভিজাত এলাকার চড়া মৌসুম রাস্তায় উঠল, আমার বুকের ভেতরটা আবার ঠাক করে উঠল। এই তো আমার চেনা জগৎ। দুপাশে বড় বড় বাড়ি, দামি গাড়ি, পরিপাটি ফুটপাত। এই রাস্তাটা দিয়েই তো আমি রোজ ভার্সিটি যেতাম, বন্ধুদের সাথে ঘুরতাম। আজ ভার্সিটি আর রাস্তায় চলেছি, তবে একজন যাত্রী হিসাবে নয়, একজন নিঃস্ব আশ্রয়হীন মানুষ হিসেবে। কিছুক্ষণ পর একটা সুন্দর ছিমছাম দোতলা বাড়ির সামনে এসে রিক্সাটা থামল। চাচা আমাকে নামতে বললেন। গেটটা খুলতেই 50 এক ভদ্রলোক বেরিয়ে এলেন। পরনে সাধারণ পাঞ্জাবি, মুখে অমায়িক হাসি। গফুর চাচাকে দেখে উনি এগিয়ে এসে হাত মেলালেন। আরে গফুর মিয়া, আসো আসো, আমি তো তোমার অপেক্ষায় আছি। ছেলে মেয়েদের আনুনি? গফুর চাচা আমার দিকে ইশারা করে বললেন, স্যার ওরা তো গ্রামের বাড়িতে। ও আমার নতুন পরিবার, রাফিদ। শহরে আইসে কাজের খোঁজে, আমার লগেই থাকে। ভাবলাম ওরে লগে কইরা লইয়া আহি। ভদ্রলোক চায়ের নাম পরে জেনেছিলাম আহসাও সাহেব আমার দিকে তাকিয়ে হাসলেন। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল কেবল প্রশ্ন অভ্যর্থনা। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, বেশ করেছ, ও তো
তোমার পরিবারের একজন। এসো বাবা, ভেতরে এসো। ভেতরে ঢুকে আমি আরো অবাক হলাম। বিশাল ড্রয়িং রুমে দামি আসবাবপত্র, কিন্তু সবকিছুতে একটা রুচিশীল আর ঘরোয়া ছাপ। এই পরিবেশ আমার পুরনো স্মৃতিগুলোকে জাগিয়ে দিচ্ছিল। বুকে চিনচিন ব্যথা হচ্ছিল। আহসান সাহেব আর তার স্ত্রী আমাদের পরম যত্নে আপ্যায়ন করলেন। টেবিলে নানা পদের খাবার সাজানো। বহুদিন পর এমন খাবার দেখে আমার জিভে জল চলে এলেও সংকোচ মাথা তুলতে পারছিলাম না। আহসান সাহেব হয়তো আমার অবস্থা বুঝতে পারছিলেন। তিনি নিজে প্লেটে খাবার তুলে দিয়ে বললেন, লজ্জা পেও না বাবা, নিজের বাড়ি মনে করে খাও। খেতে খেতে নানা কথা হচ্ছিল। আহসান সাহেব গফুর চাচার গ্রামের বাড়ির খোঁজ খবর নিলেন। এক পর্যায়ে তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রাফিদ, তুমি কি পড়াশোনা করছো? আমি স্থিত করে জবাব দিলাম, মাস্টার শেষ করেছি, ম্যানেজমেন্ট। আমার উত্তর শুনে আহসান সাহেব আর স্ত্রী দুজনে বেশ অবাক হলেন। আহসান সাহেব গফুর চাচার দিকে তাকালেন। গফুর চাচা তখন নিজ স্বরের কিছু খুব দৃঢ়তার সাথে বললেন, স্যার, পোলাটা খুব ভালো, অনেক শিক্ষিত। কপাল খারাপ দেখে আজ বিপদে পড়ছে। যদি পারেন ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েন স্যার। পোলাটা সোনা, খাঁটি সোনা। গফুর চাচার এই আকুতি কেন দালালি ছিল না, ছিল কেবল এক বাবা তার সন্তানের জন্য আরতি। আহসান সাহেব আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার অভিজ্ঞ চোখ দুটো যেন আমার ভেতরে ঝড়টা পড়ার চেষ্টা করছিল। তিনি আমার শিক্ষাগত যোগ্যতায় কিছু কাগজপত্র আছে কিনা জানতে চাইলেন। আমি জানালাম, সবকিছুই আমার কাছে আছে একটা ফাইলে। খাওয়া দাওয়া শেষে আমরা যখন ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, আহসান সাহেব তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে আমার দিকে এগিয়ে দিলেন। এটা আমার কার্ড। আমার নিজের একটা কনস্ট্রাকশন ফার্ম আছে। কাল সকাল 10টায় এই ঠিকানায় চলে আসো। তোমার সব সার্টিফিকেট সাথে নিয়ে আসবে। আমি দেখব তোমার জন্য কি করা যায়। আমি কাঁপা কাঁপা হাতে কার্ডটা নিলাম। আহসান কনস্ট্রাকশন লেখাটার দিকে তাকিয়ে আমার বিশ্বাস হচ্ছিল না। যে জীবনটা গতকাল পর্যন্ত ছিল অন্ধকার, যেখানে কোনো গন্তব্য ছিল না, সেখানে আজ একটা ক্ষীণ আলোর রেখা দেখা যাচ্ছে। এই ঠিকানা একটা সুযোগ। গফুর চাচার মুখটা তখন গর্বে আর আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি যেন আমার চেয়েও বেশি খুশি হয়েছেন। বাড়িটা দেখে বেরিয়ে আবার রিকশায় বসলাম। গফুর চাচা রিকশা চালাচ্ছেন আর আমি তার পেছনে বসে আছি, হাতে ধরা ছোট্ট একটা কাঠ। কিন্তু আমার কাছে ওটা তখন শুধু একটা কাঠ ছিল না, ওটা ছিল আমার ঘুরে দাঁড়ানোর প্রথম সিঁড়ি, আমার নতুন জীবনের ছাড়পত্র। আমি পেছন থেকে চাচার ঘামে ভেজে পিঠটার দিকে তাকালাম। এই মানুষটার সততার পুরস্কার হিসাবে পাওয়া এক বেলার দাওয়াত আর আমার জীবনের মন ঘুরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়ালো। জীবন কখন কিভাবে তার হিসাব মেলায় তা বোঝা সত্যি কঠিন। গ্যারেজে ফেরার পথে আমার মনে হলো, শেখ বাড়ির বড় ছেলের পরিচয়টা হারিয়ে আমি হয়তো খুব বেশি কিছু হারাইনি, বরং আমি এমন কিছু পেয়েছি যা টাকা বা ক্ষমতা দিয়ে কেনা যায় না। মানুষের প্রতি বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা। পুরনো রাফিদ মরে গেছে, কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে এক নতুন রাফিদের জন্ম হয়েছে। যে রাফিদ জানে সম্মানের উৎস দামি পোশাক বা বাড়ির ঠিকানাই নয়, সম্মান থাকে মানুষের কর্মে আর সততায়। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সে গল্পটা কেমন লেগেছে তোমাদের জানাবে। আর হ্যাঁ, পার্ট 6 পেতে কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।